বিসিবিতে অ্যাডহক কমিটির প্রয়োজন নেই, মন্ত্রণালয় হস্তক্ষেপ না করলে অক্টোবরে নির্বাচন, জানালেন রফিকুল বাবু। অনির্বাচিতদের নিয়ে গঠনতন্ত্র সংশোধন না করার পরামর্শ। আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করব ইনশাল্লাহ। 10 বছর আন্তর্জাতিক ম্যাচ নেই খুলনা বিভাগীয় স্টেডিয়ামে, ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা। প্রয়োজন বড় ধরনের সংস্কার, 137 কোটি টাকা ব্যয়ে সমাধানের আশ্বাস এনএসসির। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে দুপুরে বাংলাদেশের সামনে ভারত, মাঠে নামার আগে সতর্ক কোচ। বাহরাইনে রাতে অনূর্ধ্ব-23 দলের প্রস্তুতি ম্যাচ। এবং ইপিএল লা লিগার পর শুরু হচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লাইপজিগ, লিগ ওয়ানে হোম ম্যাচে অংজের বিপক্ষে খেলবে পিএসজি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে অ্যাডহক কমিটির কোনো প্রয়োজনীয়তা নেই। দেশের বর্তমান পরিস্থিতি বিসিবির নির্বাচন হওয়ার জন্য যথেষ্ট ভালো। মন্ত্রণালয় হস্তক্ষেপ না করলে অক্টোবরেই নির্বাচন হবে বলে বিশ্বাস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর। তার স্পষ্ট কথা, অনির্বাচিতদের নিয়ে গঠনতন্ত্র সংশোধনের মতো কারণ এখনো তৈরি হয়নি। সংস্কার করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এদিকে মাহবুব আনামের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অবাক এই ক্রীড়া সংগঠক। আশা, ব্যক্তিগত সমস্যা কাটিয়ে ক্রিকেটেই থাকবেন অভিজ্ঞ তিনি। বিস্তারিত নিয়ন মহিমিনের রিপোর্টে। দিনের হিসেব করলে আর 1.5 মাসেরও কম সময় বাকি। এই বছরের অক্টোবরের প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ। গঠনতন্ত্র বলছে চাইলে অক্টোবরের আগেও নির্বাচন করা সম্ভব, তবে অক্টোবরের মধ্যে করলেও সমস্যা নেই। তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যেন সেদিকে ভ্রুক্ষেপই নেই। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনও কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে পারেনি বোর্ড। উল্টো জোর গুঞ্জন, অ্যাডহক কমিটি দিয়েই নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটা পার করে দিতে চাচ্ছেন বোর্ডের একাংশ। তবে শঙ্কার মধ্যেও ক্রিকেটের ভালো চাইলে এই পথে না হাঁটার পরামর্শ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের। পরিস্থিতি যদি এরকম হতো যে এখন নির্বাচন করা সম্ভব নয় বিভিন্ন কারণে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডহক কমিটিটা অটোমেটিক চলে আসে। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে নির্বাচনের অনুকূলেই কিন্তু পরিবেশ আছে। সমস্যা আছে আরও একটা। 2024-এর 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকেই বিসিবিতে আলোচনা গঠনতন্ত্র সংশোধনের, কিন্তু সাবেক পরিচালকের সোজা সাপটা কথা, অনির্বাচিতদের হাত দিয়ে সংশোধনের কোনো প্রয়োজনীয়তাই নেই, বরং যে কোনো পর্যায়ের সংস্কার হতে হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। মাননীয় উপদেষ্টা যে কথাগুলি বলেছেন সেটা কিন্তু নির্বাচনের পরেও নির্বাচিত বডির মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব, যে যে সংস্কারগুলি করা। সুতরাং আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করবো ইনশাল্লাহ। বিসিবির নির্বাচন হবে কি হবে না তার চেয়েও এখন বড় প্রশ্ন কারা আসছেন এর সর্বোচ্চ পর্যায়ে। বাজারে তামিম ইকবাল, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলদের সঙ্গে নাম আছে সাবেক আরও কয়েকজন কর্মকর্তার, কিন্তু সাবেক এই কর্তার দাবি তাদের প্রাথমিক চিন্তা শুধুই নির্বাচন। এরপর জয়ী হয়ে যারা আসবেন তাদের মধ্য থেকেই নির্বাচিত হবেন দেশের ক্রিকেটের নতুন অভিভাবক। আফটার ইলেকশন কে ডিরেক্টর নির্বাচিত হয়ে আসবে তাদের উপর ডিপেন্ড করেই কিন্তু সভাপতি নির্বাচিত হবে। সুতরাং যাদের নাম শোনা যাচ্ছে তাদেরকে তো আগে ডিরেক্টর নির্বাচিত হতে হবে, তারপরে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে এই টানাপোড়েনের মধ্যেও নিজের প্রার্থিতা নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই রফিকুল ইসলাম বাবুর, যদিও মাহবুব আনামের ঘটনায় একটু নড়ে চড়ে বসেছেন তারা। মাহবুব আনামের বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক। সে একজন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন এবং তার করার যথেষ্ট যোগ্যতাও আছে ভবিষ্যতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্পে বৃষ্টির হানা, সিলেটে দ্বিতীয় দিনের অনুশীলনে মাঠে নামা হয়নি লিটনদের। ইনডোরেই সারতে হয়েছে প্রস্তুতি। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তত্ত্বাবধানে শট ভেরিয়েশন নিয়ে কাজ করেছেন ব্যাটাররা। এদিন বৃষ্টির কারণে ফ্লাড লাইটে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন অপু মনিক।
সকাল থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টি, সঙ্গে তীব্র বাতাস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের জন্য মাঠ প্রস্তুত করতেই ব্যস্ত থাকতে হলো কর্মীদের। বৃষ্টি মাথায় নিয়েই মাঠে আসেন লিটনরা, যদিও ইনডোরেই সারতে হয় অনুশীলন আর জিম। সকালে 1.5 ঘন্টা জিম সেশনে অংশ নেন ক্রিকেটাররা, এরপর ঝালিয়ে নেন ব্যাটিং বোলিং। টি-20 দলের সঙ্গে অনুশীলন করছেন আবাদত রাজাসহ লোকাল খেলোয়াড়রাও। জুলিয়ান উডের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছেন ব্যাটাররা। শিষ্যদের ব্যাট সুইং নিয়ে কাজ করছেন নতুন পাওয়ার হিটিং কোচ লিটন, জাকের, তানজিদ, তামিম, শান্তরাও চেষ্টা করছেন শটের রেঞ্জ বাড়াতে। দলে গ্রুপিং সহ বেশ কিছু অভিযোগ উঠেছিল কোচ সালাউদ্দিনের বিরুদ্ধে, তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর প্রেক্ষাপট বদলে গেছে। সিনিয়র সহকারী কোচের উপর আস্থা রাখছে বোর্ড। ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ রয়েছে তার। শিষ্যদের প্রস্তুতির খুঁটিনাটি খেয়াল রাখেন সালাউদ্দিন। এশিয়া কাপের দল ঘোষণার আগে অনেক হিসেব নিকেশ মেলাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ক্রিকেটাররাও উজাড় করে দিচ্ছেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের দলে জায়গা করে নিতে চেষ্টার কমতি নেই। ঢাকায় ফিটনেস ট্রেনিং এর পর সিলেটের স্কিল ক্যাম্পেও সেটা স্পষ্ট, যদিও বৃষ্টির বাধায় মাঠের অনুশীলন বিঘ্নিত। এদিন ফ্লাডলাইটে প্র্যাকটিস বাতিল করতে বাধ্য হয় দল। সামনের কয়েকটা দিনও এই বৃষ্টির সংখ্যা মাথায় নিয়েই চলতে হবে ক্রিকেটারদের। আরও 2 দিন হওয়ার কথা এই স্কিল ট্রেনিং। 25 আগস্ট নিজেদের মধ্যে ম্যাচ সিনারিওতে খেলবে দল। 26 তারিখ বিসিবি এইচপি টিমের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ মাঠে গড়াবে 30 আগস্ট। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। টাইগার ক্রিকেটের লাকি ভেন্যু খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ নেই প্রায় 10 বছর, যা নিয়ে ক্ষোভের শেষ নেই এই অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের। আগামী বিপিএল এর সম্ভাব্য ভেন্যুর তালিকায় খুলনা থাকলেও বাস্তবতা বলছে বড় ধরনের সংস্কার ছাড়া আন্তর্জাতিক বা বিপিএল এর ম্যাচ আয়োজন সম্ভব নয়। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে 137 কোটি টাকা ব্যয়ে খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নেয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। চারিদিকে সবুজের সমারোহ। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের মাঠ দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। তবে স্টেডিয়ামের অবকাঠামো বলবে ভিন্ন গল্প। ভাঙাচোরা গ্যালারি, নষ্ট ফ্লাডলাইট, জায়ান্ট স্ক্রিন, ইলেকট্রনিক স্কোরবোর্ডের বেহাল অবস্থা, নেই সাইড স্ক্রিন, ড্রেসিং রুমের অবস্থাও ভালো না। খুলনা বিভাগীয় স্টেডিয়ামের এমন অবস্থা প্রায় 10 বছর। 2016-তে কালবৈশাখী ঝড়ে স্টেডিয়ামের ড্রেসিং রুম ও প্রেসিডেন্ট বক্সের গ্লাস ভেঙে যায়, ভেঙে পড়ে সাইড স্ক্রিন। এরপর সংস্কারের অভাবে দিন দিন ক্ষতির পরিমাণ বাড়তেই থাকে। এতদিনেও স্টেডিয়াম সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে জরাজীর্ণ স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে আরও। এ অবস্থায় আন্তর্জাতিক ম্যাচ তো দূরে থাক, জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চালাতেও হয় অনেকটা জোড়াতালি দিয়ে। তাই সংস্কার করে দ্রুত স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর দাবি এ অঞ্চলের ক্রীড়াপ্রেমীদের। ডোমেস্টিক ক্রিকেটের যে এনসিএল যে খেলাগুলো সেগুলো কিন্তু হচ্ছে না। তা আমার মনে হয় যে খেলাগুলো যদি হতো তাহলে আমাদের যারা ক্রিকেট লার্নার আছে এরাও কিন্তু খেলাগুলো দেখে অনেক কিছু শিখতে পারতো। আমাদের খুলনায় লিগ নেই, আমাদের খুলনায় মাঠ আছে বাট খেলা নেই। আর মাঠের যে অবস্থা আপনারা যদি দেখলে বুঝতে পারবেন, ড্রেসিং রুম ভাঙা, উইকেট ইউজ করতেছে না। আমাদের 3 আমাদের এনসিএল এর প্র্যাকটিস শুরু হয়েছে, আমাদের 3 আমাদের উইকেট রেডি করবে, লাস্ট 4 দিন ধরে উইকেট রেডি করতে পারতেছে না। একটু যদি গুড়ি বৃষ্টি হয় 3 ফুটা পানি পড়তেছে। স্টেডিয়ামটা সংস্কার করা হোক এবং উন্নত মানের গ্যালারি করা হোক, গ্যালারিটা আরও বাড়ানো হোক। খুলনাবাসী সবার পক্ষ থেকে একটাই দাবি কি, যাতে নিয়মিতভাবে বিপিএল অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরে স্টেডিয়ামটি সংস্কারের জন্য বারবার দাবি জানিয়ে ব্যর্থ হয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরাও। তবে তাদের আশা উদ্যোগ নেবে বিসিবি। বিসিবির কাছে আবেদন থাকবে এখানে যেন ইমিডিয়েটলি খুব শীঘ্রই বিপিএল খেলা শুরু হয়। আর বিপিএল যদি খেলা শুরু না হয়, সংস্কার না হয় স্টেডিয়ামের, আমরা খুলনার আম জনতাকে সাথে নিয়ে আমরা যারা অর্গানাইজার আছি তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ বলছে 137 কোটি টাকা ব্যয়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামটির দ্বিতল বিশিষ্ট গ্যালারি সহ পূর্ণাঙ্গভাবে সংস্কার করতে উদ্যোগ নেওয়া হয়েছে, যা এখন সম্ভাব্যতা যাচাই পর্যায়ে আছে। পূর্ণাঙ্গ সংস্কার সময় সাপেক্ষ বলেও জানান তিনি। বিভাগীয় স্টেডিয়াম এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স দুটি মিলে একটা প্রজেক্ট এস্টিমেট প্রণয়ন করা হয়েছে। পরিমাণ ছিল 137 কোটি টাকা। টাইম ফ্রেমটা তো আমি ওইভাবে নিশ্চিতভাবে বলতে পারছি না, সহসাই হবে আশা করছি। এখানে এখন পর্যন্ত 3টি টেস্ট, 4টি ওডিআই ও 5টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 2016 সালে জিম্বাবুয়ের বিপক্ষে এখানে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। এই স্টেডিয়াম ঘিরে প্রতি বছরই আশ্বাসের গল্প শুনে আসছে খুলনাবাসী।
আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে এখানে। পরিবর্তিত নতুন এই সময়ে সেই স্বপ্ন দেখতে শুরু করেছেন এই অঞ্চলের ক্রীড়াপ্রেমীরা। তবে বাস্তবতা বলছে এবছর এখানে বিপিএল আয়োজন সম্ভব নয়। তবে ক্রিকেট ফেরার সে স্বপ্ন যেন খুব বেশি দূরে না যায়, তেমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার ফুটবল প্রসঙ্গ জানাবো। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ভারতের চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে হারালেও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে লাল সবুজ। দ্বিতীয় ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। শিরোপা জয়ের পথে ভারত বড় বাধা হওয়ায় সতর্ক ফুটবলাররাও, জানিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন। ভারতকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য অর্পিতাদের। চাংলি মিথান স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3টায়। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক প্রতিটি ধাপেই সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশ নারী ফুটবলে। সাফে এখন পর্যন্ত জয় করা 9 শিরোপার 7টি এসেছে বয়স ভিত্তিক পর্যায়ে। দুবার সিনিয়র সাফে শিরোপা আছে সাবিনাদের দখলে। তবে অনূর্ধ্ব 17 সাফে শিরোপা জিততে না পারার আক্ষেপ সবসময় পোড়ায় বাংলার জয়িতাদের। 2023 সালে একবার হওয়া অনূর্ধ্ব 17 সাফে আমন্ত্রিত দল রাশিয়ার কাছে হেরে হৃদয় ভেঙেছিল লাল সবুজের। এবার অধুরা সে স্বপ্ন বাস্তবায়ন ভুটান থেকেই করতে চায় লাল সবুজ। স্বপ্নযাত্রার শুরুটা হয়েছে স্বাগতিকদের 3-1 গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে অর্পিতা বিশ্বাসদের দলের সামনে শক্তিশালী ভারত। তাদের কাছে প্রথম ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়েছে নেপাল। ভারতের 7-0 গোলের জয়ের ম্যাচে বাসনেত, আনুষ্কা, লংজ্যাম, নংমাথেমদের পারফরমেন্সের কাছে রীতিমতো অসহায় ছিল হিমালয়ের দেশটি। তাই প্রতিপক্ষ যখন ভারত, তখন আরও সতর্ক থাকতে চায় বাংলাদেশ। ভুটান ম্যাচে গোলের একাধিক সুযোগ নষ্ট করেছে লাল সবুজ, নয়তো ব্যবধান আরও বাড়াতে পারত বাংলাদেশ। ভারত ম্যাচের আগে আক্রমণ ভাগ নিয়ে সতর্ক কোচিং স্টাফ। আলপি ও প্রীতি ভালো পারফর্ম করলেও ফুটবলারদের উন্নতির জায়গাগুলো নিয়ে আরও কাজ করেছেন লিটু। ভুটান ম্যাচে ইনজুরিতে পড়ে উঠে গেছেন মৌমিতা ও প্রীতি। তবে চোট কতটা গুরুতর তা জানায়নি টিম ম্যানেজমেন্ট। আমরা আইসবাথ এবং স্ট্রেচিং করেছি। আমরা এখন ফোকাস করতেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ। আমরা লাস্ট কি করছি সেটা আমাদের দেখার বিষয় না। আমরা যে ভুলগুলি নিছি ওই ভুলগুলি যেন না হয় সেই ব্যাপারে আমরা কাজ করছি। ভারতের বিপক্ষে ম্যাচেও গোলপোস্টের নিচে মেঘলা রানীর থাকারই সম্ভাবনা বেশি। রক্ষণে লিটুর ভরসা অধিনায়ক অর্পিতা, শিউলি, আরিফা ও ক্রানুচিং। মাঝমাঠে কুলসুম, থুইনুই ও মৌমিতা। আক্রমণ ভাগ সামলাবেন সুরভি, আলপি ও মামুনি চাকমা। শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা ভারত, তাই তাদের বিপক্ষে সামর্থ্যের সেরাটা দিয়ে লড়বে শিষ্যরা, আশা কোচ লিটুর। দলে গত বছর অনূর্ধ্ব 17 দলে খেলা অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখ 9 জন। আসলে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। এই ম্যাচের পর আগামী 24 ও 27 আগস্ট পরপর 2 ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে লাল সবুজ। 29 আগস্ট তাদের প্রতিপক্ষ ভুটান ও 31 আগস্ট আবারও ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে একদিনের বিশ্রাম শেষে বাহরাইনে অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। প্রথম ম্যাচের ভুল শোধরাতেই এদিন বেশি মনোযোগে ছিলেন ফুটবলার ও কোচিং স্টাফরা। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা সাইফুল বারী টিটু দলের। আজ বাহরাইনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। বাহরাইনে প্রচণ্ড গরম উপেক্ষা করে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের প্রস্তুতি ক্যাম্প। এশিয়ান কাপ বাছাই পর্ব শুরুর আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করছে সাইফুল বারী টিটুর দল। প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তাই একদিনের বিশ্রাম শেষে আবারও মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তপু নোভারা। বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে বাহরাইন, তাই ম্যাচের ফলাফলের চেয়ে নিজেদের পারফরমেন্সে মনোযোগী রিমন তানিনরা। তাই গেল ম্যাচের ভুল নিয়ে ফুটবলারদের সঙ্গে কাজ করেছেন কোচিং স্টাফরা। বাহরাইনের বিপক্ষে শেষ ম্যাচে ক্লিনশিট রাখতে রক্ষণভাগে বাড়তি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ, যা কাজে লাগাতে চায় এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে। ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে আমাদের দুর্বলতাগুলো, এবং ওগুলো নিয়ে কাজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো কাজ করেছে এবং কোচও খুশি আমাদের আজকে ট্রেনিং সেশনের পর। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। 12 দিনের ক্যাম্পের শুরুতে বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করলেও এখন অনেকটাই মানিয়ে নিয়েছে সাইফুল বারীর শিষ্যরা। পঞ্চম অনুশীলন সেশন শেষে আত্মবিশ্বাসও বেড়েছে বাংলাদেশের। বাহরাইনের বিপক্ষে শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙিয়ে দেশে ফিরতে চায় নোভা আসিফরা। ভুলগুলো ছিল, আমরা ওই ভুলগুলো নিয়ে আজকে আমরা কাজ করেছি এবং গতকালকে আমাদের রিকভারি সেশন ছিল, তো
আমাদের নেক্সট ম্যাচে আমরা মানে যেরকম গেম প্ল্যানিং নিয়ে খেলবো, অনেক গরমের মধ্যেও আমরা কষ্ট করে যাচ্ছি, তো এটা মনে করতেছে আমাদের জন্য একটা ভালো দিক, কারণ এখানে এএফসিতে আমাদের যেই মানে টিমের সাথে খেলা, তো এই মানে টিমের সাথে আমরা এখানে খেলতে পারতেছি, তো এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। মূল পর্ব নিশ্চিত করতে লড়াই করতে হবে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। অস্ট্রেলিয়া আগামী বছর মার্চে এশিয়ান কাপের জন্য নারী দলের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চায় না বাফুফে। নারী দলের ক্যালেন্ডারও এরই মধ্যে প্রস্তুত করে ফেলেছে ফেডারেশন। দ্রুতই তা জানানো হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ছাত্রদল আয়োজিত ডেমোক্রেসি ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এ সময় শিক্ষা ক্ষেত্রে নারীদের উন্নয়নের কথা তুলে ধরেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে এসে দেশের নারী ফুটবলের উন্নয়নে বাফুফের পরিকল্পনা তুলে ধরেন সভাপতি। আমাদের নারী দলের প্রস্তুতির জন্য অনেক আমরা এগিয়ে গিয়েছি। এর পাশাপাশি আপনারা জানেন ইতিমুহূর্তে আমাদের অনূর্ধ্ব 20 দলও কিন্তু কোয়ালিফাই করেছে, আর আমরা ওয়েট করতেছি আগামীতে অনূর্ধ্ব 17 দল কোয়ালিফাই করে কিনা দেখার জন্য। তো আমাদের মিশন অস্ট্রেলিয়া যেটা আমরা ঘোষণা দিয়েছি সেটার জন্য আমাদের ক্যালেন্ডারটা তৈরি হয়ে গিয়েছে। আমরা কিছু লজিস্টিক ফাইন্যান্স করার পরে ঘোষণা দিয়ে দিব ডিটেলসগুলোকে। আমরা বিশ্বাস করি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আগামীতে আরও ভালো খ্যাতিমান খেলোয়াড় তৈরি হবে, বিশেষ করে নারীরা। আমরা বিশ্বাস করি ইন্সপিরেশনের সাথে রাজশাহী জেলার থেকেও অনেক ভালো ভালো আগামীতে আমরা তারকা এবং খেলোয়াড়দেরকে আমরা পাবো। সেই পাশাপাশি ফুটবল ফেডারেশনের যেরকম দায়িত্ব আছে কিছু কাঠামো তৈরি করে দেওয়া, কিছু ট্রেনিংয়ে সহযোগিতা করা, তার সাথে সাথে বাংলাদেশ জাতীয়বাদী দলের অলরেডি 31 দফা অঙ্গীকার আছে যে আমরা শিক্ষার সাথে ক্রীড়াটাকে চর্চা করব, প্রতিটি মানুষের জীবনে ক্রীড়াকে ব্যবহার করব একটা ভালো স্বাস্থ্য, ভালো সমাজ এবং ভালো ব্যক্তিকে গড়ে তোলার জন্য। বাফুফের গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাবনা উঠতে যাচ্ছে ফেডারেশনের নির্বাহী কমিটির চতুর্থ সভায়। রেফারিজ কমিটি গঠন সহ মোট 11 এজেন্ডা নিয়ে হবে আলোচনা, তবে রাখা হয়নি বাফুফের গ্রাউন্ডস কমিটি গঠনের বিষয়টি। এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে নারী ফুটবল দলের এশিয়ান কাপ মিশনের প্রস্তুতি। টুর্নামেন্টের আগে জাপান ও মধ্যপ্রাচ্যে 2টি কন্ডিশনিং ক্যাম্প করতে চায় ফেডারেশন। বাফুফে সভাপতি নির্বাচিত হয়ে ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তাবিথ আউয়াল, যার জন্য 3 মাস মেয়াদী একটি বিশেষ কমিটি গঠন করে বাফুফে। ফিফার সঙ্গে যোগাযোগ রেখে এরই মধ্যে একটি কাঠামো তৈরি করে ফেলেছে সেই কমিটি, যা উপস্থাপন করা হবে আগামী শনিবার আয়োজিত হতে যাওয়া ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে। এছাড়া বৈঠকে আলোচনা হবে আরো 10টি এজেন্ডা নিয়ে। দায়িত্ব নেওয়ার প্রায় 9 মাস পার হলেও এখনো রেফারিজ ও গ্রাউন্ডস কমিটি গঠন করতে পারেনি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ফেডারেশন। শনিবারের সভায় রেফারিজ কমিটি নিয়ে হবে আলোচনা, তবে এজেন্ডায় রাখা হয়নি গ্রাউন্ডস কমিটির বিষয়টি। 2024 সালের অডিট রিপোর্ট, ভুটান সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাব ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আয়োজন নিয়ে হবে আলোচনা। এর বাইরেও বেশ কিছু বিষয় সভায় তুলে ধরবেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান। দেখেছি আমি এজেন্ডায় যে গত ম্যাচের আয় ব্যয়ের একটা এজেন্ডা আছে। যদি সে সুযোগ হয়, যদি আমরা নেক্সট ম্যাচের ব্যাপারে আলাপ করতে পারি, ইন দ্যাট কেস নেক্সট ম্যাচে আমাদের স্পন্সরশিপ থেকে কীভাবে কী প্ল্যান করব সেটা হয়তো আমি শেয়ার করব যদি আমি সুযোগ পাই। বাট ওয়েব পেজ এবং আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের ব্যাপারটা ডেফিনেটলি আমি ডিসকাস করব। এদিকে নারী দলের অস্ট্রেলিয়া মিশনের প্রস্তুতি শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই। সেই সঙ্গে জাপান ও মধ্যপ্রাচ্যের যে কোনো একটি দেশে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা করছে ফেডারেশন। অ্যাটলিস্ট 2-4 ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো আমরা ইনশাল্লাহ অক্টোবর এবং নভেম্বর উইন্ডিতে। জাপানের আবহাওয়া এবং প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি দেখে চেষ্টা করবো আমরা সেখানেও একটি ক্যাম্প করার জন্য। এর বাইরে আমরা প্ল্যান আছে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে একটি প্ল্যান করবো, আন্তর্জাতিক ক্যাম্প করবো ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 2 to 3 উইকস আগে আমরা টিম পাঠাবো, যেন সেখানে একটি শর্ট 1 সপ্তাহ 10 দিনে ক্যাম্প করতে পারে, এবং একই সাথে সেখানে চেষ্টা করবো আমরা লোকাল ক্লাব কিংবা লোকাল স্টেট টিমের সাথে কিংবা পার্শ্ববর্তী কোনো জাতীয় দলের সাথে প্র্যাকটিস ম্যাচ করার কারণে। নারী এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে দেখা যেতে পারে সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকীকে। এই ফুটবলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ফেডারেশন। আনিকা, ওনার সাথে আমার রেগুলার যোগাযোগ হচ্ছে, ওনার বাবার সাথে যোগাযোগ হচ্ছে। যে কোনো একটা ফেজে উনি আসবে, হয় বাংলাদেশে হোক কিংবা বাইরে হোক, এসে উনি অ্যাটলিস্ট 3 to 4 উইকস ক্যাম্প করবে। তারপর ইনশাল্লাহ যদি হেড কোচ ওনাকে অ্যাকসেপ্ট করে, উনিও যদি কমফোর্টেবল ফিল করে,
তখন ডেফিনেটলি ওনাকে আমরা আমাদের দলে দেখতে পাবো ইনশাল্লাহ। নারী দলের প্রস্তুতির জন্য প্রয়োজন বিশাল অঙ্কের বাজেট। এরই মধ্যে বেশ কয়েকটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে। ক্যাম্পের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা দ্রুতই হয়ে যাবে বলে প্রত্যাশা বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যানের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শুরু হচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। লাইপজিগের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে বুন্দেসলিগা মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে অভিষেকের অপেক্ষায় বায়ার্নের নতুন সাইনিং লুইস দিয়াজ। মৌসুমের প্রথম ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষকে সমীহ করে মাঠে নামতে চান বাভারিয়ান কোচ ভিনসেন্ট কোম্পানি। এদিকে লিগ ওয়ানে প্রথম হোম ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় পিএসজি। গেল মৌসুমে হারানো মুকুট ফিরে পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হওয়ার পর সুপার কাপের শিরোপাও জিতেছে তারা। ঘরোয়া ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক আসরেও দারুণ পারফরমেন্স দেখিয়েছে বাভারিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানের সঙ্গে সমানে সমান লড়াই করেছে ভিনসেন্ট কোম্পানির দল। ক্লাব বিশ্বকাপেও নজর কেড়েছে বায়ার্ন। লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগা মিশন শুরু করবে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে লিভারপুল থেকে উড়িয়ে আনা লুইস দিয়াজের। অল্প দিনে দলের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন এই কলম্বিয়ান। মৌসুমের শুরুতে ইনজুরির কারণে বেশ কিছু ফুটবলারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ কোম্পানিকে। ইনজুরির সমস্যা থাকলেও নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বায়ার্ন। প্রাক মৌসুম প্রস্তুতিতে কয়েকজন ফুটবলারের ক্র্যাম্প দেখা দিয়েছে, তবে এটা স্বাভাবিকভাবেই নিচ্ছি। মনে হয় না এতে নেতিবাচক প্রভাব পড়বে। কদিন আগে শক্তিশালী দলের বিপক্ষে একটি ফাইনাল জিতেছে, তাই মানসিকভাবে আমরা প্রস্তুত আছি। এটাই গুরুত্বপূর্ণ। গত মৌসুমের তুলনায় এবছর আরও ভালো করতে চাই। ম্যাচে ফেভারিটের তকমা নিয়েই লাইপজিগের বিপক্ষে ঘরের মাঠে নামবে বায়ার্ন। গত মৌসুম টেবিলের 7 থেকে আসর শেষ করলেও এবার বেশ কিছু তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে লাইপজিগ। তাই প্রতিপক্ষকে সমীহ করেই পরিকল্পনা সাজাতে চান মিউনিখ কোচ। গত মৌসুমে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তবে এই কারণে আমরা সামনের ম্যাচ জিতবো এমন কোনো কথা নেই। গত মৌসুমে লেভারকুসেন ফেভারিট ছিল, কারণ তখন তারা চ্যাম্পিয়ন ছিল। এবার লাইপজিগ যেভাবে তাদের স্কোয়াড তৈরি করেছে তাতে আমার কাছে শক্তিশালী প্রতিপক্ষের তালিকায় থাকবে, তাই আমরা এই ম্যাচটা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এদিকে লিগ ওয়ানে জয় দিয়ে মৌসুম শুরু করেছে পিএসজি। নতুন মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠে নামবে লুই এনরিকের দল। লিগে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ওজের বিপক্ষে লড়বে দ্য প্যারিসিয়ান। এই ম্যাচে শুরুর একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন পিএসজি কোচ। আক্রমণ ভাগে দুয়ে ও কাভার খেলারের সঙ্গে ওসমান দেমবেলেকে নিয়ে আত্মবিশ্বাসী এনরিকে। এখন পর্যন্ত দু দলের 20 বারের লড়াইয়ে কখনোই ম্যাচ হারেনি পিএসজি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আগামী 28 আগস্ট চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল টি20 ক্রিকেট টুর্নামেন্ট। বিভাগের 11টি জেলা দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। আঞ্চলিক ক্রিকেটকে এগিয়ে নিতে ও নতুন খেলোয়াড় বের করতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান বিসিবি পরিচালক আকরাম খান। টুর্নামেন্টে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লটারির মাধ্যমে 11 দলকে 6টি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিযোগিতার মোট বাজেট ধরা হয়েছে 80 লাখ টাকা, যার 43 লাখ টাকা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাকি 37 লাখ টাকা 6টি স্পন্সর প্রতিষ্ঠান দেবে বলে জানানো হয়। 11 দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে 25টি আর সেমিফাইনাল ও ফাইনাল সহ মোট 28টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন প্রতিটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 2টি করে খেলা। 28 আগস্ট বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এটা প্রথম বাংলাদেশে রিজিওনাল ক্রিকেট একটা হচ্ছে, তো আমি আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি যেন আমরা এটা ভালোভাবে করতে পারি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা স্পন্সর করেছে ওনাদেরকে। ওনারা না হলে কিন্তু আমি এই টুর্নামেন্ট করতে সাহস পেতাম না। এবং তার সাথে আমি ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের বোর্ড প্রেসিডেন্ট। সে আমাকে আশ্বাস দিয়েছে এবং আমি ওকে বাজেট পরশুদিন দিয়েছে, ওর সাথে সাথে কিন্তু বাজেটটা পাস করে দিয়েছে। চট্টগ্রাম থেকেই আরেকটি ইতিহাসের যাত্রা শুরু হলো। অর্থাৎ বর্তমান গত 1-1.5 বছরের মধ্যে অনেক জায়গায় কোনো টুর্নামেন্ট হচ্ছে না, খেলাই মাঠে গড়াচ্ছে না। এই জায়গায় চট্টগ্রাম যে আবার অগ্রণী ভূমিকা রেখেছে। আমরা চাই এখান থেকে 5-7 জন মিনিমাম ন্যাশনাল টিমে আমাদের পার্টিসিপেন্ট থাকতো। সেই যাত্রায় আমরা আশা করি ফিরে যেতে পারবো, খুব বেশি দেরি হবে না। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিবিতে অ্যাডহক কমিটির প্রয়োজন নেই, মন্ত্রণালয় হস্তক্ষেপ না করলে অক্টোবরে নির্বাচন, জানালেন রফিকুল বাবু। অনির্বাচিতদের নিয়ে গঠনতন্ত্র সংশোধন না করার পরামর্শ।
আমরা যদি যৌক্তিক মনে করি নির্বাচনের পরে যে এগুলি সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেগুলি করবো ইনশাল্লাহ। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে দুপুরে বাংলাদেশের সামনে ভারত, মাঠে নামার আগে সতর্ক কোচ। বাহরাইনের রাতে অনূর্ধ্ব 23 দলের প্রস্তুতি ম্যাচ। এবং ইপিএল লা লিগার পর শুরু হচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লাইপজিগ, লিগ ওয়ানে হোম ম্যাচে অংজের বিপক্ষে খেলবে পিএসজি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।